এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা বাড়াবো না, শুরুতেই কে রয়েছেন আমার সঙ্গে, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। নামটা একটু বলেন। আমার নাম অধরা। অধরা, বয়স কত হতে পারে অধরা? 24 বছর বয়স। জি ভাই। ঠিক আছে, তো শুরু করেন, আপনি কোথা থেকে বলবেন বলেন। আমার দাদা হচ্ছে আমাদের যে বংশ এখন এইখানে হচ্ছে মানে দত্তক আনা হয়েছিল আমার দাদা, মানে উনাদের হচ্ছে কোনো বাচ্চা হয়েছিল না, ওই বিধায় হচ্ছে আমার দাদাকে আনে। আচ্ছা, আর আমার দাদার হচ্ছে মা যিনি উনি হচ্ছে মারা যায়, পরে সব সম্পত্তি কিছু রেখে আর বাকিগুলো বিক্রি করে মানে উনাকে দত্তক দিয়ে উনি হচ্ছে আসাম চলে যায়। ওকে। এই পরিবারে আসার পরে হচ্ছে আমার দাদাকে আনার পরে উনার হচ্ছে 3টা ছেলে হয় আর হচ্ছে 4টা মেয়ে হয়। জি, সেই পরিবারে হচ্ছে আপনার আবার হচ্ছে 3টা দাদা, ওই দাদার ঘরে হচ্ছে আপনার সব মিলে হচ্ছে 5টা ছেলে হয় আর 3টা ফুপু আমার। দেন ওইভাবে হচ্ছে ওই ফ্যামিলিতেই আমি হয়েছি, মানে আমার আগে হচ্ছে আমার একটা ভাই হয়, ওইটা মারা যায়। আমার বাবা মানে আমি হয়তো খুশি না, মানে আপনি হতে খুশি না? না না, মানে ছেলে পছন্দ তার। ও, আপনি তার মানে সে অর্থে প্রথম সন্তান বলতে গেলে। প্রথম, হ্যাঁ। তারপরে হচ্ছে খুশি না। বাবা কি করতো? উনি আমি হওয়ার 6 মাস পরে সিঙ্গাপুর চলে যায়। সিঙ্গাপুর চলে যায়? জি। আচ্ছা, এমনিতে দেশে থাকা অবস্থায় তেমন কিছু না, তখন কাজ করতো এমনি। ঠিক আছে, বলেন তারপর। তারপরে হচ্ছে মানে আমি হওয়ার পরে উনি খুশি না। পরবর্তীতে যখন সিঙ্গাপুর যায় তখন আমাদের ফ্যামিলি আরো মানে বেশি একটু উন্নতির দিকে যায়। তো ওই হিসেবে মানে মেয়েই ভালো, উনি মনে করে তখন মেয়েটাই ভালো। সৌভাগ্য নিয়ে এসছে আমার জন্য। জি। তখন ওইটা মনে করার পরে হচ্ছে মানে ছোটবেলা থেকে বাবাকে তো পাইনি, কিন্তু আমার কাকাও যে 3টা দাদা আছে উনাদের মানে যে ছেলেগুলা ওইগুলো আমার নিজের কাকা আমার বাবার মতোই করে, আদর করে, অনেক বেশি আদরের। তো সেক্ষেত্রে হচ্ছে একটু বড় হওয়ার পরে মানে আমাদের ওই মানে গ্রাম তো হাটি বাড়ি বলা হয়, তো ওইটুকুর ভিতরে আমি শুধু মেয়ে, আর কোনো বাচ্চা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যখন স্কুলে পড়ি, যখন স্কুলে দেয়, আর তার আগে ভাই আমি মানে আমার বাবার কাছে যাওয়ার জন্য খুব বেশি বায়না ধরতাম, দেশের বাহিরেই যাবো আমি। তো আমার দাদা আবার ওইখানে ওইখানে থাকতো। তো আমার দাদা হচ্ছে সবসময় বলতো আচ্ছা আমি তোকে নিয়ে যাব। তো আগে প্লাস্টিকের ব্যাগ ছিল না, ওই প্লাস্টিকের ব্যাগের ভিতরে আমি ভরতো, কিন্তু ওজনের জন্য ওটা ছিঁড়ে যাইতো, নিচে পড়ে যাইতাম। তো সেক্ষেত্রে আর যাওয়া হয় নাই। কিন্তু 2 বছর পর বাবা আসতো বা আমার জন্য অনেক শাড়ি মানে বায়না ধরতাম, এটা কিনা দিবা। তো বায়না ধরতাম, তো ওইটা বাবা হচ্ছে করতো আসার পরে। তো একটু বড় হওয়ার পরে হচ্ছে আমি যখন 3তে পড়ি তখন হচ্ছে স্কুলে যাওয়ার পরে এত বলদ ছিলাম, বলদ টাইপের। স্কুলে যাওয়ার পরে একজন ধাক্কা দিয়ে ফেলে দিছে, হাত ভেঙে গেছে আমার। তারপর থেকে টোটাল আমাকে স্কুলে যাইতে দেয় নাই। মানে এত আদরে ছিলেন যে স্কুলে যাওয়া বন্ধ, বাসায় টিচার রেখে দিত। একটু যখন 4-5-এ পড়ি তখন হচ্ছে টিচার আমাকে পড়া পারি নাই, তো আমাকে হচ্ছে আঘাত করছে, মানে স্কেল দিয়ে বাড়ি দিছে। আমি ঘুরে তাকি হচ্ছে একটা চড় মারছি। ছোট বাচ্চা হয়তো বুঝতে পারেন না কোনো কারণে। তখন হচ্ছে আমার নানুর বাসা যেহেতু আমার বাসার পিছনেই ছিল, তো ওই বিধায় আমি ভয়ে মানে আম্মুর ভয়ে হচ্ছে আমি ওইখানে চলে যাই। তো ওইখান থেকে ধরে আসে আমাকে শিল আছে না, যে পাটা বা শিল যেটাকে বলা হয়, ওই শিল দিয়ে হচ্ছে আমার হাতে গুতা দেয় আমার আম্মু। জি। আচ্ছা। তখন হচ্ছে মানে উনি ওই ওনাকে কাকা বলতাম, উনি বলছে আচ্ছা ঠিক আছে মাইরেন না আপনি, আমি এখানেই থাকবো। উনি আবার বলে যে আমি যেহেতু এত বেয়াদবি করছে আমি এখানে থাকবো না, মান সম্মানের ব্যাপার। তো তখন হচ্ছে উনি বলে আচ্ছা আপনি মাইরেন না, আমি এই জায়গায় থাকবো। তখন পড়াশোনা করাইতো। 6-এ উঠি, আমি স্কুলে যেতাম না, কোচিং এ পড়তাম। মানে ছোটবেলা থেকে এমন মানে ভাবে বড় হয়েছে ছেলেদের সাথে মিশা যাবে না, টোটাল মিশা যাবে না। ছোটবেলা থেকে বড়দের সাথে যে ফুপুদের মানে আম্মু বলি ওনাদের সাথে থাকতাম, দাদিদের সাথে থাকতাম, ওই বিদায় হচ্ছে কারোর সাথে মিশাও হয় নাই। 6 থেকে হচ্ছে আপনার
8 পর্যন্ত 8-এ ভালো রেজাল্ট করি, যেহেতু স্কুল করি না তারপরে ভালো রেজাল্ট করি। হুম। তো 9-এ ভর্তি হই, কমার্স স্টুডেন্ট ছিলাম। তো 9-10 ভালো, 9-10 একদম টোটাল ভালো, আর রেজাল্টটা ভালোই আসে। জি। তো ইন্টারে তখন ভর্তি হই ওই স্কুল থেকে, যেহেতু আমরা গার্লস স্কুলে পড়তাম, তো ভয়েজে ভর্তি হই। হুম। ভয়েজে ভর্তি হওয়ার পরে হচ্ছে ফার্স্ট ইয়ার যায়, তো সেকেন্ড ইয়ারে তখন হচ্ছে ফেসবুক খুলি। আচ্ছা, কত সালের গল্প এটা? এটা হচ্ছে আপনার 16, 2016 সাল। জি 2016। ওকে, তারপর? ফেসবুক খুলি, তখন হচ্ছে ফেসবুক খোলার পরে আসলে বুঝতাম না, টাইপই করতে পারতাম না। হুম। মানে মেসেজ কিভাবে লেখে, ওটা যে স্পেস দিতে হয় ওখানে ডট ডট দিয়ে রাখতাম। হুম হুম তখন হচ্ছে ডট ডট দিয়ে রাখতাম। তো একটা ছেলে তখন ছোট, মানে আমি যখন ইন্টারে পড়ি ও তখন জিএসসি পরীক্ষা দেয়। হুম। তো ওইভাবে পরিচয়, মানে পরিচয় বলতে ও শুধু গ্রুপে আমাকে অ্যাড করে, মানে চ্যাট গ্রুপ, অনেকগুলো মানুষ, আসলে বুঝতাম না তখন যে অনেকগুলো মানুষ ধারা একটা গ্রুপ হয়, ওইটা চ্যাট গ্রুপ বলা হয়। হুম। তখন হচ্ছে বারবার যখন অ্যাড করে আমাকে, তো আমি ডিলেট দিতাম কিন্তু যাইতে পারতাম না গ্রুপ থেকে। হুম। পরে আমার ফ্রেন্ডকে বলি, মেয়ে ফ্রেন্ডকে বলি যে এটা আমাকে একটু ঠিক কইরা দাও, এটা বারবার কেন এরকম হয়, ডিলেট দেই তারপরে ও যায় না। আচ্ছা। পরবর্তীতে হচ্ছে ও লিফট, মানে যেটা লিভ নেয় তো ওইটা করে দেয়। আচ্ছা। তার পরবর্তীতে বারবার শুধু অ্যাড দেয় কি। ওকে, তারপর? তখন হচ্ছে অ্যাড করার পরে হচ্ছে বারবার এইরকম করে দেখে মানে বলি যে তোমরা এরকম করো না, আমি তো তোমাদের চিনি না ওইভাবে, হুম। তো আমাকে এই গ্রুপে রাখো না। পরে বলে থাকো, ভালো লাগবে, যেহেতু তোমার এক্সাম। তখন হচ্ছে আমি ফার্স্ট ইয়ার থেকে মানে সেকেন্ড ইয়ারে উঠবো, তখন হচ্ছে যেহেতু এখানে থাকো অনেক ভালো হবে। হুম। পরে বলছে আচ্ছা ঠিক আছে থাকি। দেখি সবাই সবার সাথে কথা বলে, একটা ছেলে ওইখানে কথা বলে না। হুম। শুধু আমি যখন যাই তখনই হচ্ছে আমার সাথে কথা বলার জন্য, মানে ঝগড়া লাগানোর জন্য শুধু বলে হ্যাঁ তুমি এইটা করো কেন, এইটা করো কেন, এইভাবে বলে। আচ্ছা। পরে বলছি যে আমি যা করি তা আপনার কি। পরবর্তীতে উনি আমাকে নক করে, মানে পার্সোনাল ভাবে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। হুম হুম হুম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, পরে এমনি ভালোই কথা বলি। ও হচ্ছে তখন আমাকে পরিচয় দেয়, ও ডিফেন্সে জব করে, রেলওয়েতে। ওকে, এই ছেলেটা? জি জি। ওকে। তার সাথে হচ্ছে ও জব করে, এই পরিচয় দেয়। পরে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, অনেক ট্রাই করে। প্রথমে আমি বলছি ফেসবুকে কখনো রিলেশন হয় না, হুম। ফেসবুকে কি কখনো রিলেশন হয়, এটা তো মানে হয় যে আমি পুকুরে এলো ইলিশ মাছ চাষ করার স্বপ্ন দেখবো, এইরকম একটা ব্যাপার। হুম। পরে বলে যে না, আমি তোমাকে সত্যি অনেক লাভ করি, কিন্তু যে করে হোক আমি তোমাকে বিয়ে করব, এরকম একটা প্রতিশ্রুতি দেয়। পরে বলছে এইসব কখনো হয় না। তো গ্রুপে দেখি ওর সাথে আমার কোনো রিলেশনই নাই, সবাই আমাকে ভাবি রাখা শুরু করছে। হুম। পরবর্তীতে সবকিছু মানে বলে যে যেহেতু সবাই ভাবি রাখে, তো আমি তো বিয়েই করবো, এমন না যে তোমাকে বিয়ে করবো না। তো আমরা রিলেশনে যাই। তখন 2016 সালের মানে আমার ইন্টারের আগে 6 মাস আগে থেকে হচ্ছে আমাদের মোটামুটি রিলেশন হয়। পরবর্তীতে পরীক্ষা দেই, তখন অনেক মানে সিনেমায় যেরকম গল্প হয় না, ওইভাবে মানে করি যে তুমি আমার জন্য কি করতে পারবা, বলে যে আমি ইমাদ ভাইয়ের মতো ভুল করব না। তার পরবর্তীতে হচ্ছে আপনার ভালোই রিলেশন হয়, প্রথম দেখা হয় আমাদের হচ্ছে মানে 3 মাসে টোটাল হচ্ছে দেখা হয় না রিলেশনের। 3 মাসে দেখা হয় না, মানে কথাও হয় না ওইভাবে, মানে ফোনে যে কথা ওইভাবে না, শুধু চ্যাটে 3 মাস হয়, 3 মাস থেকেও টোটাল ফোনে কথা হয়। 2017 সালের জানুয়ারিতে, জানুয়ারি 3 তারিখ, তখন হুট করে আমার বাসার সামনে এসে পড়ে। মানে ঝগড়া হয় কিন্তু মানে ও আমাকে না বলে বাসার সামনে এসে পড়ে। জি জি জি। শীতে, তখন শীত, জানুয়ারির দিকে শীত প্রচুর। তো ও আসে, পরে কি করে, এসে আমার ফোন দেয়। ফোন দেওয়ার পরে হচ্ছে পরে আমি যাই, দেখি সত্যি সত্যি আসছে, মানে অনেক লম্বা, চিকন, অনেক চিকন, তো লম্বা। তখন তো আমি একটু মোটাই ছিলাম, তো অনেক চিকন। পরবর্তীতে বলছে আচ্ছা এটা তো কখন, আমি তো তখন রিলেশনে সিরিয়াস না, যেহেতু সবাই রিলেশন করে, আমি হ্যাঁ হ্যাঁ তখন হচ্ছে হয় না, সরি ভাইয়া, তখন আমি পরীক্ষা দিই, আমার রেজাল্টও হয়। তখন হচ্ছে ও আসে, আসার পরে হচ্ছে অনেকগুলা ফ্রেন্ড সার্কেল আসে, ও এক আসে না, অনেকগুলো আসার পরে হচ্ছে দেখা করে পরবর্তীতে চলে যায়। পরে আমি কোনো কথা বলি না ওইখানে। পরে আমি যখন বাসায় যাই ওরে ফোন দিই যে এখন যেহেতু আমাকে দেখছো, আমি ততটা ভালো না, তো এখন ব্রেকআপ করতে পারো। আমি যেহেতু সিরিয়াস না,
তো সেক্ষেত্রে তুমি ব্রেকআপ করতে পারো। পরে বলে যে না, আমি তো ব্রেকআপ করার জন্য এরকম করি না, অনেকে আছে যে বিদেশ থেকে আইসা দেশে বিয়ে করে প্রেমের কারণে, কিন্তু আর এইখান থেকে তোমার বাসা আমার মাত্র 20 মিনিট লাগে যাইতে। হুম। তখন বলছে আচ্ছা ঠিক আছে, রানিং করি। রানিং করার পরে এত পাগলামি করে, মানে কলেজে কিছু হইলেই মানে আইসা পড়ি, বাসার সামনে আইসা পড়ি। পরবর্তীতে আমি বলছি আচ্ছা ঠিক আছে, এত পাগলামি করে না, যেহেতু এলাকায় আমাদের ভালো রকম একটা মান সম্মান আছে, ওটা নষ্ট কইর না। যদি তোমার সাথে আমি গিয়ে রাস্তায় দেখা করি, মানুষ আমাকে বাজে বলবে, তো বারবার যেহেতু আসে, তো আমাদের এলাকায় তো একটা মান সম্মান আছে, তো এইটা মানে আমি তো এখানে গিয়ে কথা বলতে পারি না। তারপরে হচ্ছে যেহেতু আসে বারবার, তো বলি যে আইসো না। তো কলেজ আছে যেহেতু, ভার্সিটিতে কিছুদিন পরে উঠবো, তো তখন হইব। যেহেতু আমরা হচ্ছে ভর্তি করার জন্য আসি, মানে তখন হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ ভর্তি করার জন্য আসি। আসার পরে হচ্ছে অনেকগুলো গিফট দিই আমি, ওইগুলা গিফট ও রাখে আর আমাকে ভর্তি করে, মানে ওর ফ্রেন্ড সার্কেল সবাই হচ্ছে চলে যায়। অনেক ওইখানে আপনার আমাদের সাবেক চেয়ারম্যান ওনার ছেলে দেখে, তো ওইটা আমি আবার ওর পিছনে লুকাই যে না, আমাদের একটা আছে কাকা লাগে, তো উনি যদি গিয়ে আমার কাকাদের বলে তাহলে অনেক ঝামেলা হবে ব্যাপারটা। তখন হচ্ছে বলে আচ্ছা সমস্যা নাই, এটা জানলে এবার কি হবে। বলছে আচ্ছা ঠিক আছে। তখন ও আবার হচ্ছে থাকে, অনেকক্ষণ থাকা 1 থেকে 2 ঘন্টা, মানে এত লোক আসে ভাইয়া যে আপনার 14 থেকে 15 জন আমাকে দেখার জন্য। ওকে, এই 14 থেকে 15 জনের কারা? আর ফ্রেন্ড, ও সব ফ্রেন্ড সার্কেল। জি জি জি। হ্যাঁ, তারপর তখন হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখ তখন চলে যায়। তারপরে কিছু হইলেই ও হুট করে না আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কলেজে এসে পড়ে, যে তুমি কি কলেজে যাবা? আবার বলছি হ্যাঁ কলেজে তো যাবো, নতুন নতুন তো যাইতে হবো। পরে বলে যে না আচ্ছা ঠিক আছে। তো আমি শুধু ওইটুকু বলতাম আর ও হুট করে হচ্ছে কলেজে এসে পড়তো আমাকে না জানাইয়া। ওকে, তো গ্রুপ থেকে আসলে 2 থেকে 3 জনের রিলেশন হয়ে যায়। তো আমারটাই প্রথমে হয়, পরবর্তীতে হচ্ছে অন্যজনের। তো যে ওর ফ্রেন্ড, মানে ওর চাচাতো ভাই, ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে রিলেশন হয়। তো ওর সাথে দেখা করতে যখন আসে ওকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আপনার বিভিন্ন কলেজের আউটসাইডে অনেক ঘোরার মতো হাত ধরে হচ্ছে জায়গা আছে। তো ও যে কয়বারই আমার সাথে দেখা করতে আসছে আমার হাত ধরে আচ্ছা, হাত ধরে ঘুরতো। তো ঘোরার পরে হচ্ছে আমাদের ওইখানে এরিয়ার ভিতরে একটা করাতিপাড়া বলে একটা জায়গা আছে। কি নাম? করাতিপাড়া। জি জি জি। ওকে, ওইখানে জায়গা আছে, ওই ফুল করাতিপাড়া আমরা ঘুরি, মানে 5 জন মানুষ ঘুরি ওইখানে টোটাল। মানে আমি এতটা ওদের এলাকায় পপুলার, মানে আমাদের এলাকায় মানে যতটা না চিনি আমাকে, ওদের এলাকায় সবাই চিনে যে এটা মানে ওর গার্লফ্রেন্ড। ওকে, তো এইভাবে চিনে। পরবর্তীতে হচ্ছে ওইখানে ঘুরি। আপনার ফ্যামিলি সার্কেলের মধ্যে কি কেউ কি জানতো যে মানে আপনাকে চিনে? পরবর্তীতে জানি। তখনও জানে না? না তখন জানে না, কেউ জানে না। ওকে, তারপর তখন মানে আমি ফার্স্ট টাইম ফেসবুক খুলে, আমাদের মানে গ্রাম তো ফেসবুক সম্পর্কে ধারণা নাই কারো। ওই করাতিপাড়ার ওইখান থেকে ঘুরার পরে হচ্ছে ও চলে যায়, আমি বাসায় এসে পড়ি। পরবর্তীতে আবার এইভাবে শুধু দেখাই হয়, মানে কলেজে বারবার আসে। তো পরবর্তীতে একবার আসে যখন, তখন আমাকে 1 টাকার একটা চকলেট দেয়। ওই চকলেটটা এখনো আছে, চকলেট দেয়। পরে বলছে এটা কিসের চকলেট? পরে বলে এইটা তোমার জন্য। পরে বলছে এটা আমার জন্য কিভাবে? 1 টাকায় কেউ চকলেট কিনে গার্লফ্রেন্ডের জন্য নিয়ে আসে? পরে বলে এটা আমার পকেটে সবসময় ছিল, ওইটা আমি তোমাকে দিছি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওইটা আমি এখনো খাই নাই, ওইটা ফ্রিজে রেখে দিছিলাম, আজকে নিয়ে আসছি আসার সময়। সেটা আমার কাছে ছিল। পরে আর একটা মামা থাকে, ওর মামা না কাকা, যাই হোক আমি ওনাকে খালু বলি সম্পর্কে, মানে ওর মাধ্যমে চিনা, ওনাকে খালু বলি। তো ওকে নিয়ে আসে। ওকে যখন নিয়ে আসে, তো কলেজে তো অনেকগুলা ক্যান্টিন থাকে, প্লাস হচ্ছে একটা রুম ছিল খালি। তো আমি আর আমার একটা ফ্রেন্ড বসেছিলাম, ওর ভাইয়ের গার্লফ্রেন্ড। দুজনে বসে আসি। পরে ওকে না বলে যে ভাবি আপনি চইলা যান। পরে বলে যে আচ্ছা ঠিক আছে। তো ও আসছে, ওর হচ্ছে চাচা নাকি কি যেন লাগে, আমি ওনাকে খালু বলি, যে কোনো সম্পর্কে বলি ওনাকে খালু বলি। তো ওনাকে নিয়ে আসছে অনেকক্ষণ, 2 থেকে 3 ঘন্টা আমরা ওই রুমে কথা বলি। তো হাত ধরে থাকে। ও হুট করে হচ্ছে আমার ফোনটা নিয়ে নেয়, মানে ফোন চেক করে সবসময়। আয়সা নিয়ে হুট করে মানে না বলে আসে, আয়সা চেক করে, ফোন চেক করতো, ফোন চেক করতো। তারপর আমি বলছি আচ্ছা কি, আমার ফোনে তো কিছুই নাই। তখন আমি ফোনটা ভালো করে বুঝিও না, আর কি থাকবে।
ওর সাথেই যেটুকু কথা বলতাম ওইটুকুই। হুম। দেখতো যে ওদের এলাকার কারোর সাথে আমি কথা বলি কিনা। ওকে। আমি তখন বলছি আচ্ছা তোমার ফোন দেখি, তুমি কার সাথে কথা বলে দেখি। আমার 2টা ফ্রেন্ডের সাথে কথা বলে আমাদের ব্যাপার নিয়ে। হুম। পরবর্তীতে হচ্ছে ওইখানে হচ্ছে ও আমার হাত ধরে থাকে অনেকক্ষণ। হাত ধরে থাকার পরে ওখানে একটা সুন্দর মুহূর্ত কাটাই। হুম। তো ওইটা যাওয়ার পরে বলে আচ্ছা ঠিক আছে তুমি, আমি তখন টাঙ্গাইল শহর চিনি না, হুম। আমি তো গ্রামে, তো ওইভাবে টাঙ্গাইল শহর চিনি না। হুম। তো পরে বলে যে না, এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, হুম। ওর কাছে তুমি যাও, আচ্ছা। ওর কাছে যাও, তুমি নাম্বারটা নাও, ও তোমাকে ফোন দিবে, ওইখানে গিয়ে দাঁড়াও, বা ও তোমাকে একটা কাজের জন্য গেছি তো ওইটা ও করে দিবে। পরে উনি আমার সাথে যায়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর নতুন আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর উনি আমার সাথে যায়। যাওয়ার পরে হচ্ছে পরবর্তীতে ফোন দেয় যে না, তুমি 10 মিনিট দাঁড়াও, আমার ফ্রেন্ডই যাবে। পরে বলছে আচ্ছা ঠিক আছে আসো। তখন ওই ফ্রেন্ডটা চলে যায়, কিন্তু পরবর্তীতে আরেকজনকে নিয়ে আসি, পরিচয় করে এটা তোমার উকিল বাবা। ওকে। আমি মামা বলি। তো পরে বলছে উকিল বাবা বিয়ে করি নাই, তো উকিল বাবা কিভাবে হয়, সম্পর্ক যতই হোক মামা বলেই করি, উনি আমাকে আন্টি বলে। তো তখন হচ্ছে আপনার ওইখানে ফুচকা পাওয়া যায়, আমাদের ক্যাপসুল টাঙ্গাইলের সদরে। ওইখানে হচ্ছে, আর প্রতিবার না ভাই ও যখন আসতো আমার কাছ থেকে 20 টাকা করে চা নিত। কেন জানি না, ওকে 20 টাকা করে চা নিতে পারে। ওইখানে না ফুচকার দোকানে বলে টাকা দাও, বলছি কিসের টাকা, বলে 20 টাকা দাও, প্রতিবারই তো নেই, এটা আবার জিজ্ঞেস করো কেন, আসলেই দিয়ে দিবা। বলছে আচ্ছা ঠিক আছে নাও। তখন হচ্ছে ফুচকা, যাই হোক ফুচকা খাই দুইজন না সরি, ওই মামাটার সাথে থাকে আর আমার একটা ফ্রেন্ড, তো 4 জন আমরা। পরবর্তীতে বললেন যে আপনার মেয়ে অনেক তো দরদি, তার জন্য আমাকে প্রতিবার 20 টাকা করে দিয়ে দেয়। বেশি টাকা নিত না, যখন আমি বেশি টাকা ওকে দিতে চাইতাম ও নিত না। আমি কিন্তু জানি ভাই ওই মুহূর্তে জব করে। ওকে। তারপর পরবর্তীতে হচ্ছে ওইখান থেকে চলে যায়। পরে আমি না বাইনা প্রথম যেদিন, হ্যাঁ তুমি আমার জন্য চুড়ি আনো নাই, মানে কথায় কথায় বলে যে মেয়েদের চুড়ি পরলে অনেক সুন্দর লাগে, তুমি তো আমার জন্য চুড়ি আনো নাই। আমি যখন সিএনজিতে উঠি ও বলে যে এই আমার মনে নাই তোমার জন্য চুড়ি কিনবো, তো যে তোমার হাতের মাপ লাগবে। পরে বলছি যে আচ্ছা থাক, পরবর্তীতে তুমি আমাকে দিয়ে দিও। পরে সেটা আসে, এইভাবেই চলতে থাকে। পরে হুট করে আমাদের এলাকায় একটা মেয়ে চলে আসে, মানে ছেলে বের করে নিয়ে আসে। ওই ছেলেটা কিছু করে না, সেটা না, মানে ও আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সেটা আমি বলি ওকে যে দেখো এখন তো মেয়েকে নিয়ে যাবি, যেহেতু ছেলেটা কিছু করে না ওই বিধায়। ও কি করে, আচ্ছা ঠিক আছে। তো এই কথাটা বলার পরে ও আমাকে হুট করে 2 দিন আর কথা বলে না। 2 দিন কথা বলে না। ফেসবুকে ও আমাকে ব্লক করে। ফেসবুকের পাসওয়ার্ডটা মানে আমার আইডি থেকে সবসময় আমাকে ব্লক করতো, মানে ওর আইডি থেকে না। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা ও জানে আর ওরটা আমি জানি। তখন আপনার আইডি থেকে ব্লক করতো, আবার যখন মানে আমার আইডি থেকে ওকে ব্লক করতো, ওর আইডি কেন করতো আপনার আইডি থেকে? হ্যাঁ আমি জানি না। এগুলো আপনি সহ্য করতেন?
হ্যাঁ মানে হুট করে মানে ঝগড়া হইতো আর ওইটা কইরা দিত, মানে ডাইরেক্ট ওর আইডি থেকে আমাকে ব্লক করে নাই, আমার আইডি থেকে ওকে করতো। ওকে। পরবর্তীতে যেহেতু এইরকম করে, আমি তো এত চেঞ্জ মানুষ কিভাবে হয়, তো পরবর্তীতে আমি বলি যে এইটা করো কেন, তুমি আমাকে বারবার কথা বলে না, অথচ আমার আইডি থেকে তোমাকে বারবার ব্লক করো। পরে কিছু বলে না, হুট করে বলে আচ্ছা ঠিক আছে আমি আমার আইডি থেকে ব্লক করতেছি। তখন ওর আইডি থেকে আমাকে ব্লক করে, ফোন দেই, ফোন ধরে না। পরবর্তীতে আমার যে ফ্রেন্ড আছে, ওর যে বয়ফ্রেন্ড, ওর ভাই লাগে, তো ওকে জানাই যে ভাইয়া এইরকম করে কেন, কি হয়েছে আমাকে একটু বলতে বলেন। উনি হচ্ছে আসে আমাদের কলেজে আসে, মানে ওনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। পরে বলছি যে ভাইয়া ও এরকম করে কেন, পরে বলে যে ও কেন এরকম করে, আমি তোমাকে বলি, ও তোমাকে কখনো কি বলছে যেন জব করে? বলছি হ্যাঁ রেলওয়েতে জব করে, এটা তো জানি, আমি তো পিকও দেখছি। বলে না, ওর কাকার হচ্ছে ইউনিফর্ম গুলা পরে ও পিক তোমাকে দিছিল। এটা কয়েক বছর পরে সম্পর্কে? ভাইয়া 2 বছর। 2 বছর। তখন আচ্ছা, তারপর তখন বলছে এটা কোনো কথা ভাইয়া, এই রিলেশন কি কখনো জবের জন্য হয়? পরবর্তীতে বলে যে জানি না, হয়তো কিছু একটা হয়েছে তার জন্য এরকম করতেছে। আমি পরে বলছি যে এটা কোনো ব্যাপার না, যে জব যেন করারই লাগবো, তো যেহেতু পড়াশোনা করে একদিন জব হবো। তখন হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে দেখো তোমাদের কি হয়। উনি অনেক বুঝায় যে দেখ মেয়েটার সাথে এরকম করিস না, ও তো জোর করে তোর সাথে রিলেশন করে নাই, তুই জোর করে ওর সাথে রিলেশন করছস, যে তুই মিথ্যা কথা বলছিস তুই। এখন মেয়েটা তো বারবার কান্না করতেছে, সবাইকে বলতেছে যে আমি খুব কান্না করছি তখন, যে এই আমার তো কোনো ভুল নাই, ও কেন এরকম করতেছে। প্রথম যেই দিন দেখছিল ওই দিন যদি যাইতো কোনো কষ্ট লাগতো না, যদি 2 বছর হয়ে গেছে এখন ও এরকম কেন করে। পরবর্তীতে হচ্ছে ও আমার সাথে 14 দিন কথা বলে না ওই টাইমটাতে, কিন্তু আমাকে ফোন দিলে ফোনও ব্যাক করে না। আচ্ছা, বারবার ফোন, ফেসবুকে ব্লক কি থাকি। তখন 14 দিন পরে শুনি ওর হচ্ছে জব হয়েছে গাজীপুর চৌরাস্তাতে। জব হওয়ার পরে মানে আমি হচ্ছে বারবার বলি যে যেহেতু শুনছি যে জব হয়েছে, যেহেতু একবার মিথ্যা কথা বলছে, তো এইবার তার মিথ্যা কথা বলবে না, যেহেতু সবাই বলতেছে এবার সত্যি সত্যি জব হয়েছে, প্রাইভেটে জব হয়েছে। তখন হচ্ছে বলি যে এইরকম দরকার নাই, যেহেতু ভুল হয়েছে, আমি ওই জব নিয়ে কোনো কথাই বলি নাই। পরবর্তীতে বলে কি যে এলাকায় সবাই জানে আপনার সাথে আমার ব্রেকআপ। কিভাবে ব্রেকআপ ব্লক করলে কখনো ব্রেকআপ হয় না, তোমার মুখে কিছু আমাকে বলতে হবে। আচ্ছা, ওইটা আমি ওকে বলি যে মুখে আমাকে বলতে হবে। পরবর্তীতে আমি তোমার সাথে রিলেশন রাখবো, কিন্তু কাউকে তুমি জানাইতে পারবা না, মানে ওর চাচাতো ভাই, মানে কাউকে জানানো যাবে না। পরবর্তীতে বলছে আচ্ছা ঠিক আছে জানাবো না। কথা বলে মানে আমাদের টোটাল রিলেশন তারপরে 3 বছর। 2 বছরের পর আরো 3 বছর? হ্যাঁ 3 বছর, মোট হচ্ছে 5 বছর। কিন্তু আমাদের পরিচয়টা হচ্ছে প্রায় 6 বছর হবে। আমি যে তোমার সাথে কথা বলি ওইটা কাউকে বলবা না। পরে বলছি কেন? পরে বলে এমনি, মানে ওর জেদটা অনেক বেশি, রাগ জেদ এগুলো অনেক বেশি। মানে একবার যদি কাউকে বলে যে এটা করি না, যদি ওইখানে যায় তাহলে মানে মান সম্মানের ব্যাপার আছে, এইটা মনে করে। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মানুষটা দরকার, আমার তো কে কি বললো ওইটা দরকার নাই। পরে বলছি আচ্ছা ঠিক আছে, আমাদের এইভাবেই কথা হয়, দেখা হয়। তো মানে ও আমাকে মানে বাচ্চা মানুষ যেভাবে লালন পালন করে না, ওইভাবে কেয়ার করে বেশি, তো ওইটা বেশি টানে। যে মানুষ ভালো নামাজটা তো কখনো এইসব করবে না, যেহেতু খাইছি কখন নামাজ পড়ি কখন, তো এই দিকগুলা ওর বেশি অনেক বেশি ছিল। পরবর্তীতে বলছে আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে ওর এক ফ্রেন্ডের মাধ্যমে আমি হচ্ছে কিছু গিফট পাঠাই, ও বাড়িতে আসে, পরে বলছে দেখা করো, পরে বলে না দেখা করবো না, সময় নাই। পরে আমি ওর ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে কিছু গিফট পাঠাই, একটা পাঞ্জাবি। তো ওইটা হচ্ছে 17 শেষের দিকে ভাইয়া, তখন হচ্ছে পাঠাই। ওইটা পরে হচ্ছে 3 বছর মানে রোজা কুরবানির ঈদ মিলে প্রতিবারই হচ্ছে ওই পাঞ্জাবিটা পরে ঈদে নামাজ পড়ে। পরে সেটা করছে, করার পরে তারপরে প্রতিবারই ওর ফ্রেন্ডের মাধ্যমে ওকে গিফট পাঠাইতাম। যদি যখন দেখা করতো হুট করে তো দেখা করতো, তখন কিছু কিনা দেওয়ার মতো থাকতো না, যে হুট করে আসে সামনে যে তোমার ফোনটা দাও বা এরকম করতো। পরে আমি ওর ফ্রেন্ডের মাধ্যমে সবকিছু দিতাম। তারপর যখন জব হয়েছে আমি ঠিকানা দিতাম যে ও কোথায় জব করো, তো আমাকে কুরিয়ার ঠিকানা দাও।
তখন আমি কুরিয়াতে ওকে পার্সেল গুলা দিতাম, ওকে ও এখান থেকে পিক করতো। ওকে যেহেতু জব করে তো সকাল 8টা থেকে মানে রাত 8টা পর্যন্ত বা 9টাও বেজে যায়। হুম। ওই টাইমে যখন ফ্রি হয় তখনও আমাকে ফোন করে। ওকে পরবর্তীতে বলছে যেহেতু তুমি ব্যস্ত থাকো, আমার তো সময় কাটে না, তো আমি কিছু একটা করি, ওইটা করতে দিবে না। পরে বলছে কিছু, যেহেতু অনেক আপুরা আছে বিজনেস শুরু করছে, তো অনলাইনে বিজনেস করা যায়। ওকে পরে বলে যে না, এইগুলা করা যাবে না, যদি বেশি বুঝো তাহলে একটা পানের দোকান কিনে দিব, ওইখানে পান বিক্রি করবা আর আমি পাশে বসে থাকবো। আচ্ছা ও না হাজিরা দিত, আমি বুঝতাম না এই জিনিসটা কি হাজিরা, মানে ওই যে থানায় গিয়ে হাজিরা দিত। হ্যাঁ পরে জিজ্ঞেস করছি যে হাজিরা কিসের জন্য দেয়? পরে বলে এমনি একটা ঝামেলার কারণে মামলা করা হয়েছিল, তো সেই কারণে হাজিরা দিই। আচ্ছা পরে আমি বলছি হাজিরা, আচ্ছা ঠিক আছে। পরে আমাকে বলে যে আমি যদি কখনো হাজতে থাকি মানে জেলে থাকি, তুমি কি দেখতে যাবা? পরে বলছি যে আচ্ছা ঠিক আছে, তোমার পাশে গিয়ে দাঁড়ায় থাকবো, যেহেতু আমাকে তো ভিতরে ঢুকাবে না, তো আমি জেলের বাহিরে গিয়ে দাঁড়ায় থাকবো আর তোমার জন্য অপেক্ষা করবো। হুম। পরে বলে যে আচ্ছা। এইভাবে হচ্ছে যাই, সম্পর্ক ভালোই, আপনার 5 বছর পূর্ণই হয়। হুম। 5 বছর পূর্ণ হয়। আমি ওকে মানে ও সবসময় চাইতো যে আমি কিছু একটা করি, মানে নিজে মানে একটা মেয়ে হইয়া কি করা যায় ওইগুলা করবা, মানে ঝাড়ু, আমাদের বাসায় ততটা কাজ নাই কিন্তু ওইগুলা করা লাগবে, শিখা লাগবে। হুম। ধান নিতে হইব কিভাবে, ওদের বাসায় নাকি গরু আছে, তো গরু কিভাবে খাবার খায়, আমরা তো এইসব করি নাই, আমাদের এখানে নাই। তো আমি দেখতাম ও ঘাস কাটতে যাইতো, তো ঘাস এইগুলা কিভাবে কাটতে হয় ওইগুলা শিখবা। হুম। পরে এইভাবে করতে করতে তো ঢাকায় আসা পড়ি। হ্যাঁ। তো ঢাকা আসার পরে আমি ওর জন্য খেজুরের আচার বানাই। হ্যাঁ। তো খেজুরের আচার ওইটা আমি কুরিয়ার করে ওকে পাঠাই। তো ওইটা কি করে ও খায়, আর সাথে ওর যে কলিগ গুলা ছিল তো সবাইকে ওই খেজুরের আচার দেয়। তো হ্যাঁ। ওই কোম্পানিটা ছিল আপনার পাকিস্তানির বা ইন্ডিয়ান এরকম একটা কোম্পানি। ওকে তো উনারাও খায়, উনারাও আমার সাথে কথা বলে, ফোনে কথা বলে। আমি তো কিছু বুঝি না, পাকিস্তানি ভাষাই বুঝি না। হুম। তো ও আমাকে বইলা দেয়, আমি ওই হিসাবে কথা বলি, ও আবার ওইটা রিপিট করে ওনাদের বলে দেয়। ওইখানে আপনার রোজার ঈদের আগে 2021 সালে ও আমাকে বলে আমার হচ্ছে ফর্ম ফিল আপ করা লাগবে, আমার স্যালারি দেয় নাই। হুম। যে ভাই 20 টাকা করে রাখে, ওইটা মনে হয় ও মানে সঞ্চয় করে রাখে এরকম। হুম। বলে আমাকে না স্যালারি দেয় নাই, কিছু টাকা পাঠাও। আচ্ছা তার আগে ভাই আমি বিজনেস শুরু করে দেই অলরেডি। ও কিসের আমাকে বিজনেস করতেন আপনি সময়টাতে? ভাই আমি হচ্ছে হ্যান্ড পিন, তারপর হচ্ছে আমাদের টাঙ্গাইলে তো এসএমই মানে নিজেদের মতো করে? নিজের মতো করে। ওইখানে ভালো টাকা ইনভেস্ট আসছে, হোমমেড খাবার। তো ও আমাকে বলছে যে আচারটা অনেক ভালো হয়েছে, ওইটা নিয়ে আমি বিজনেস শুরু করে দিছি। হুম। মানে যেটা ও বলতে যে এটা ভালো হয়েছে ওইটা নিয়েই করে দিতাম। তো তখন হচ্ছে ও আমাকে বলে যে আমার ফর্ম ফিল আপ করা লাগবে, আমাকে কিছু টাকা দাও। হুম। পরে বলছি আচ্ছা ঠিক আছে। আমি জিজ্ঞেস করিনি যে তুমি তো জব করো, কিসের পড়াশোনা করো, অনেক আগেই তো শেষ তোমার পড়াশোনা, ও ডিপ্লোমা করতো। হুম। আমি যখন রিলেশন হয় তখন 4th ইয়ারে বা 3rd ইয়ারে এরকম। হুম। পরে বলছে আচ্ছা ঠিক আছে, যাই হোক টাকা আমি পাঠিয়ে দিতেছি। হুম। তো আমার ভালোই ইনকাম হয়, ওই হুম। বিজনেস থেকে ভালো রকমের ইনকাম হয়। হুম। তো ও জানতো সেইটা। আচ্ছা ও জানতো। আবার কলেজ থেকে আমাদের হচ্ছে উপবৃত্তিও দেওয়া হয়তো, যে ভালো ভালো স্টুডেন্ট দেখে উপবৃত্তি দেওয়া হয়। তো তখন আমাকে উপবৃত্তি দেয়, আমি হচ্ছে আমার কার্ডে হচ্ছে টাকাটা মানে অ্যাকাউন্টে জমা করে দেই। ও তখন আমাকে বলে, পরে বলছে আচ্ছা ঠিক আছে কালকে দিব। কালকে ভাই আর আসে না, মানে কালকে আসে না। আমি কখন দিতে পারবো টাকাটা, ওইটা আমার লাগছে যে না, ও আমার কাছে চাইছে, আমি কি দিতে পারবো না। তো পরবর্তীতে পরের দিন আমি গিয়ে ওইটা আমি দিতে পারি না, ব্যাংকে নাকি টাকা শেষ হয়, তো পরের দিন দিতে বলে। পরে ওকে বলি আচ্ছা কালকে দিলে হবে? পরে বলে হ্যাঁ হবে। তখন আমি ওকে কিছু টাকা দেই, ওইটা হচ্ছে ও নেয়, নেওয়ার পর ফর্ম ফিল আপ করে। আমাদের স্বাভাবিক রিলেশন। এতবার ভাইয়া মানে ও আমার হাত ধরছে, মানে বলার বাহিরে। যখনই দেখা করতো তখনই হাত ধরে থাকতো, কখনো 1 সেকেন্ডের জন্য ছাড়ে নেয়। অনেক মানুষ থাকতো তারপরে হাত ধরেই থাকতো। হুম। তখন হচ্ছে ওইটা যায় আপনার রোজার ঈদ যায়, কুরবানি ঈদ কথা হয়। ও আগে ছুটিতে আসে, তো আগে চলে যায়, বাসায় কথা বলতে পারে না। কিন্তু ও আমাকে বলে যে সবাই জানে ব্যাপারটা। পরে বলছি সবাই জানলে কথা বলতে পারবা না কেন? পরে বলে যে আমার ভালো লাগে না, এখানে নেট পায় না, নেটের অনেক প্রবলেম হয়, তো সে কারণে আমি ঢাকায় চলে যাব। ঢাকা আসে আপনার প্রতিদিন গড়ে 4 ঘন্টার মতো কথা বলে, মানে সময় যতটুকু, যে আসার পরে যে সময়টা পায় ওই সময়টুকু আমাকে দেয়। আচ্ছা
পরবর্তীতে হচ্ছে আপনার রোজার ঈদ তো যাই, কোরবানি ঈদ আসে। কোরবানি ঈদের 3 দিন আগে হচ্ছে এর ভিতরে ভাইয়া অনেকগুলা বিয়ের প্রপোজাল আসে। আমার কাকাকে বলে, যেহেতু কাকা অ্যাডভোকেট, ওনার কথা সবাই শুনে, হুম। তো আমি অনেক বিয়ের প্রপোজাল ভেঙে দিই, বা ও নিজেও একটা ভেঙে দেয়, ওকে। নিজেও ভেঙে দেয়। আমার কাকাকে বলি, তো কাকা ওইটা আয়গা নেই। কিন্তু হচ্ছে ঈদের, কোরবানি ঈদের যে আগে, যে 2021 সালে হুম। আপনার 3 দিন আগে একটা প্রপোজাল, সেটা অনেক আগে থেকে কথাবার্তা, সবারই পছন্দ। সেই বিধায় হচ্ছে আমাকে ঈদের 3য় 4র্থ দিন দেখতে আসবো। তখন কাবিন করে রাখবো, কিন্তু পরবর্তীতে বিয়ে হবে। হুম। তখন আমার মাথায় ভাই কোনো কিছু কাজ করে না, যে কি করবো এখন, কি করলে মানে ওকে পাবো। যেহেতু একটা মানুষের জন্য আমি কাজ শিখতেছি, মানে ওই থেকে ওর জন্য আমি ইনকাম করতে পারি। ও যদি আমাকে একটা কথা না যদি ভালো করে বলতো, আমি কখনো ওইটা শিখতাম না। এটা ভাবতাম যে ওকে যদি আমি না পাই, বা ওকে যদি না বিয়ে করি, ওকে ঠকানো হবো, এইরকম মাথায় সবসময় এটা ঘুরপাক খাইতো। তো ঈদের হচ্ছে দিন ওর সাথে রাত 12টায় কথা হয়। ঈদের পরের দিন হচ্ছে অনেকবার ফোন দেয় ওকে, কিন্তু ধরে না ফোনটা। ও জানে না যে আমি ওদের বাসায় যাব, যেহেতু সবাই জানে, আমার ধারণা যেহেতু সবাই জানে আমি ওদের বাসায় যাব, গিয়ে বলবো, ওরা বিয়ের প্রস্তাব দিবে, বিয়েটা হয়ে যাবে, এরকম আমি ইদি ভাবে হচ্ছে যাই। তো আমার অ্যাকাউন্টে হচ্ছে 7 লাখ টাকা থাকে। আমার আচ্ছা, আপনার এই বিজনেস করে? জি বিজনেস করে। আর হচ্ছে মানে আমার অ্যাকাউন্টে আমার মা 1 লাখ টাকা রাখে, যেহেতু আমার বাবা হচ্ছে 23 বছর ধরে হচ্ছে দেশের বাইরে থাকে। হুম। ওরা অ্যাকাউন্টে থাকে, কিন্তু আমি তো স্টুডেন্ট কার্ড দিয়ে করছিলাম অ্যাকাউন্টটা, পরে আমারটাইও রাখছি। কিন্তু আমার বিজনেসের হচ্ছে 6 লাখ, আর মা 1 লাখ রাখছে, 7 লাখ। তো আমি ওইভাবে শুধু আমার কার্ডটা নিয়ে গেছি। আমার ফোনে বিকাশে ছিল 12,000 টাকা, ওকে। ওইটা আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওকে ফোন দিতেছি, যে বারবার যে ফোনটা ধরে ওর সাথে কথা বলেই যাব। গিয়ে যাওয়ার পরে হচ্ছে জিজ্ঞেস করতে করতে, চিনি না তো ওইভাবে, যেহেতু পরিচয় দিছে আগে, জানি এইখানে বাসা, এইখানে সবই জানি, ওদের ফ্যামিলি ডিটেলস সব জানি, ও আমাদের ফ্যামিলি সবই জানে, যেহেতু এতদিনের রিলেশন। আমি ওদের বাসায় যাই। প্রথমে বলতে দোকানদারকে জিজ্ঞেস করি, দোকানদারের মামাকে জিজ্ঞেস করি, মামা ওদের বাসা কোনটা। পরে বলে যে কেন, কি হয়েছে বলো। পরে বলছি যে অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, আমি ওর ফ্রেন্ড লাগি, উনাকে বলি যে আমি ওনার ফ্রেন্ড লাগি, একটু দেখান বাড়িটা। পরে উনি না ওদের বাসাটা দেখায় না, অন্যজনের বাসা দেখায়। এলাকার হচ্ছে উনি নাকি কি হয় একটা প্রভাবশালী, যাই হোক উনি নেতা, একরকমের নেতা। তো উনাদের বাড়িতে নাই। ওইখান থেকে হচ্ছে আমি বলে এটা তো বাসা না, জিজ্ঞেস করছি একজনকে, বলে ওইটা বাসা। পরে ওইখানে গেছি, আমি একাই গেছি। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর যাওয়ার পরে দেখি বাসায় কেউ নাই। ওর সাথে আমার কথা হয়েছিল 31 তারিখ পর্যন্ত থাকবে। ওই দিন হচ্ছে 23 তারিখে ভাই আপনার লকডাউন দিয়ে দিবে। তো 22 তারিখে আমি ওদের বাসায় গেছি। তো যার পর প্রথমে ডাক দিছি, যে বাড়িতে কেউ আসেন, এইভাবে বলছি। পরে আর মা বের হয়ে আসছে। এটাই প্রথম যাওয়া আপনার ওদের হ্যাঁ, বাড়িতে? প্রথম মানে যাওয়া। ও জানতো না যে আপনি যাচ্ছেন? না, এটা Okay. জানতো না। এর আগে কি যোগাযোগ বন্ধ ছিল আপনার ওর সঙ্গে? না ভাইয়া,
যোগাযোগ হইতেছে ওর সাথে। আমি প্রতিদিন ঈদের তাহলে দিন আপনি যে রাত্রেও কথা গেলেন বলছি। ওকে এভাবে, ওকে ও জানতো যাচ্ছেন আপনার বাড়িতে? না, এটা জানতো না ভাইয়া। তা আপনার উদ্দেশ্যটা কি ছিল আসলে? ভাই আমি আসলে যাবো গিয়ে ওর মাকে বলবো, যেহেতু সবাই জানে ব্যাপারটা। ও আবার আমার কাজিনদের সাথে কথা বলে, সবাই মোটামুটি আমাদের এখানে জানে, শুধু আমার মা আর বাবা জানে এর না। আগে আপনি ওর মার সাথে কথা বলেছিলেন, ওর ফ্যামিলির না, সাথে না, কথা ভাই। বলেছেন? না, কথা বলেননি। তাহলে তো এটা আপনার যাওয়াটা ওভাবে উচিত হয়েছে জি কিনা জি ভাইয়া। এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, তারপর? তারপর হচ্ছে যাই, ওদের বাসায় আসলে ওইভাবে কোনো মানুষ থাকে না, শুধু দুইজন থাকে, হুম। আর মা আর বাবা থাকি। আর মানে বাড়িটা কিরকম যেন, আউটসাইডেও কোনো বাসা নাই, পরবর্তীতেও কোনো বাসা নাই, মানে বাসা থাকলেও ঘেট টাইপের। আচ্ছা ওদের বাসায় যখন আমি যাই শুধু উনারা দুইজনই। আচ্ছা দুইজনই উনারে কিন্তু ভাই আমাকে বুঝাইতে পারতাম, আমি কিন্তু ভুল করছি, ওইটা কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারছি। হ্যাঁ, তারপর কি হলো? পরে যখন আমি ওনাদের ডাক দিছি যেন ঘরে কেউ আছেন কিনা, হুম পরে বলে যে হ্যাঁ তুমি কে, হুম। প্রথম প্রশ্ন থাকে তুমি কে। পরে বলছি আমি হচ্ছে বাসায়, ওকে তো অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ও ফোনটা ধরতেছে না। হুম। পরে বলে যে তোমার কি হয়? হুম পরে বলছে আমার সাথে আমার অনেকদিন ধরে রিলেশন, কেন আপনারা জানেন না? তখন আমি শুনি যে ওনারা নাকি জানে না, এখন জানে কিনা তাও জানি না। আচ্ছা, তারপর? তখন হচ্ছে আর মা হচ্ছে বলে আচ্ছা বের হও বাসা থেকে। ও বাসা থেকে বের হয়ে যেতে বলে? তারপর? বাসা থেকে বের হইতে বলে। পরে বলছি যে বাসা থেকে বের হবার একটু ফোন দেন, আর আপনারা আমার মানে খোঁজ খবর নেন যে কোথা থেকে আসছি বা এরকম আছে না, যে কোথা থেকে আসছো, একটা আমার শুট করে তো আসে না। হুম কিছু একটা ঘটনা হয়েছে বিধায় আসছে। তো উনি আমাকে বলে বের হও। পরে বলছি যে বের হওয়ার একটু ফোন দেন, যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমি একা কিভাবে যাব, ফোন দেন, ও ই করবে। আমি রীতিমতো অনেকবার ফোন দিছি কিন্তু ও ধরে না ফোনটা। হুম ওর বাবা আসে, ঘরের ভিতরে থাকে, আর ওর মা বার হয়ে আসে। তো হুম। ভাইয়া ওর মা প্রথমে আমার হাতটা ধরে, ধরার পর হচ্ছে আপনার গলার এখানে উন্নত, যেহেতু তখন হচ্ছে আমি আউটডিস পরে যাই, তো হুম ওর মা হচ্ছে আমার হাতটা ধরে, হ্যাঁ বের হও, টানাটানি শুরু করে দিয়েছে। পরে বলছি ভাইয়া এইভাবে টানাটানি কেন করেন? মানে আপনার কি প্ল্যান ছিল যে আপনি ওখানে স্টে করবেন যেহেতু? না না, ওইখানে আমার থাকার কোনো ভাইয়া ইচ্ছা নাই। আমি শুধু যাবো, গিয়ে ওনাদের বলবো যে এরকম এরকম আমার সমস্যা হইতেছে, যেহেতু আপনারা সবাই জানেন, আমাদের বাসায় প্রস্তাব পাঠান। আচ্ছা তো উনি আমার তো কোনো কথাই শুনে না, হ্যাঁ বের হও। পরে বলছি এরকম কেন করেন, বের তো হবে, আমি তো থাকার জন্য আসি নাই। উনাদের বারবার এই কথাটা, আমি বলছি আমি থাকার জন্য আসি নাই, আপনারা আমার কথাগুলো একটু শুনেন। হুম পরে বলে যে কোনো কথা শোনা লাগবে না, বাসায় নাই। আচ্ছা পরবর্তীতে বলছে বাসায় নাই, ওর সাথে তো আমার কালকেও কথা হয়েছে, রাত্রেও কথা হইলো, রাত 12টার সময়ও কথা হয়েছে। হুম ও তো বাসায় থাকবে, 31 তারিখ পর্যন্ত ওর হচ্ছে ছুটি, তো 31 তারিখ পর্যন্ত থেকে যাবে, বলে লকডাউনে ও চলে গেছে, তুমি বাসায় চলে যাও। আচ্ছা পরে বলছি যে এইভাবে টানাটানি করতেছে ভাইয়া, তখন পুরোপুরি হচ্ছে টানাটানি করতেছে রীতিমতো। হুম মানে এইভাবে এইরকম ফ্যামিলিতে মানে আমরা কখনো বড় হই নাই। মানে আমার মা হচ্ছে পাশের পাশে ঝগড়া লাগলেও কখনো যাইতে দেয় না, গালি শিখবো বলে। হুম তো ওইখানে উনি হচ্ছে আমার এত জোরে ভাই আমার গলার ওইখানে আঘাত করে, পর আমি অনেক জোরে চিৎকার দিয়ে উঠি যে হুম। আপনি আমার সাথে এরকম কেন করতেছেন, আপনি তো কথাগুলো আমার শুনবেন, কথাগুলো শুনেন, একটু বসেন। আমি বারবার বলি যে আপনার পায়ে ধরে আপনি একটু বসেন, যেহেতু লোক জানাজানি হয় নাই। মানে মান সম্মানের ব্যাপার দিয়ে ভাইয়া আমি পুরো একদম শর্ট খেয়ে গেছি, এরকম কখনো হওয়ার কথা ছিল না। তো আমি ওনার পা পর্যন্ত ধরি, দেখেন আমি কোনো কিছু বলে শুধু বলি যে দেখেন আপনি একটু বসেন, আমার কথাগুলো শুনেন। ওর বাবাও হচ্ছে ওইখানে ই করে, তো ওর মা আমার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলে। তো গলার এখানে এত জোরে ভাই আঘাত করে, মানে আমার পা থেকে সম্পূর্ণ শরীরের লোম গুলা দাঁড়িয়ে যায়, এত জোরে আঘাত করে। পর আমি মানে হাতে ঝ্যাংটা দিয়ে দূরে সরে যাই, যেন এরকম করে না, আচ্ছা ঠিক আছে আপনাদের বাসায় আসছি, আমি আর যাবো না, দেখি কিভাবে আপনারা ই করেন, আমি তো আপনাদের বাসায় থাকতে আসি নাই, আমি বারবার এই কথাটা আপনাদের বলছি। হুম। পরবর্তীতে তুই যাবি না, মানে এইভাবে বলছে তুই যাবি না, দেখি তুই কিভাবে থাকোস। লোকজন জড়ো হয়ে গেছেন এর মধ্যে? ভাইয়া প্রথম দিকে তো লোকজন ছিল না, কিন্তু আমি যখন চিৎকার করছি না, হুম মানে তখন 2-1 জন মানুষ আসা শুরু করছে। আচ্ছা, তারপর? আসা শুরু করছে, পরবর্তীতে অনেক অনেক মানে শরীরে প্রচুর ঘাম বের হইতেছে, মানে আমি ভয় পাইছি প্রচুর, যে এরকম কেন করতেছে আমার সাথে, প্রচুর ভয় পাই। ভয় পাওয়ার পরে উনি তো রীতিমতো শুধু মানে আমার এই হাত একদম ফুলে গেছে, তখন উনি আমার হাতও দেখছি অবশ্য, যে মানে বেশি টানাটানি চোটে এই হাতটা আমার ভাঙছিল ছোটবেলায়, স্কুল থেকে পড়ে যে ভাঙছিল, তো টানাটানির কারণে ফুলে গেছে হাতটা। হুম পরে হচ্ছে ওর বাবা কিছু বলে নাই, আর বাবা শুধু বলছে বাসায় নাই লাইসু, ওর বাবা কিছু বলে নাই। কিন্তু ওর মা বলতেছে বাসা নাই, এই মেয়েকে আমরা রাখবো, যে মেয়ে বাড়িতে আইসা পড়ে,
যদি পছন্দই করে বা তোমার সাথে রিলেশনই থাকে আমরা গিয়ে নিয়ে আসবো। পরে আমি বলছি সেটাও আমি একটা তো পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ আমি তো আপনাদের প্রথম দিকেই বললাম যে আমার সাথে এরকম ব্যবহার করে না, আপনি একটু বৈশা কথাগুলো শুনে, যেহেতু কোনো মানুষ জানাজানি হয় নাই। হুম। পরে উনি হচ্ছে আঘাতই করতে থাকে, বারবার পায়ে ধরি আমাকে একটু পানি দেন, হুম। পানি দেওয়ার জন্য বলি, উনি দেয় নাই। বারবার চাইছি, ও যেহেতু ওর বাবার কাছে আমি কখনো পানি চাই নাই, যেহেতু ওর মা টানাটানি করছে, উনি গিয়ে ঘরের দরজা সবকিছু জানালা সবকিছু বন্ধ করে দিল, তালা দিল। আমি তো যাই নাই ওইখানে, আমার জুতা কোথায়, উন্না কোথায় ভাইয়া, মানে টানাটানির কারণে মানে নাই, স্বাভাবিক নাই আমি। পরে বারবার ওনার পায়ে ধরে বলছি আমার কি একটু পানি দেন। আমি খুব মানে ভয়ে, মানে সন্ধ্যা হয়ে গেছে, কোনো মানুষ নাই, 2-1 মানুষ, কিন্তু কেউ সাহসে ভিতরে ঢুকতে পারতেছে না। তারপর পরে হচ্ছে ভিতরে ঢুকতে পারতেছে না। পরবর্তীতে ওনার ছোট ছেলেকে ফোন দিল, আর বাবা ফোন দিলের জন্য বাসায় আসুই। পরে আসার পরে বারবার পানি চাইছি। কতক্ষণ স্টে করছেন ওইখানে আপনি? হ্যাঁ অনেকক্ষণ, 3-4 ঘন্টা। না, কিন্তু আমারও তো একটা প্রশ্ন, যে এতক্ষণ আপনি যদি এখানে কথাই বলতে গিয়ে থাকেন, তাহলে আপনি এত মান অপমান সহ্য করে আপনি এতক্ষণ ধরে ওখানে স্টে কেন করতেছেন? ভাইয়া মানে আমার একজনে ব্যাগ টানতেছি, মানে উনি আমার ব্যাগ টানতেছে। এটা আপনি এটা লজিক দিয়ে, যাই হোক আপনি শেষ করেন, তারপরে কি হলো? হ্যাঁ, মানে ওইখানে 3 ঘন্টা না ভাই, 3-4 ঘন্টা না, ওদের অনেক বাড়িতে আমাকে মানে রাখে উনি, ওইটি মিলে 4 ঘন্টার মতো হবে। যাই হোক, এটা আপনার লাইফের গল্প, এটাকে ইয়ে করার দরকার নাই, ঠিক আছে? আপনি করেছেন। ওদের বাড়িতে 1 ঘন্টা না আধা ঘন্টার মতো হবে, যেহেতু আমার সেন্স থাকে না তো। তখন হচ্ছে বারবার পায়ে ধরি যে আমাকে একটু পানি দেন, উনি পানি দেয় না, যেহেতু অনেক লোক ভাইয়া জড়ো হয়ে যায়। তখন 30-35 জন মহিলা জড়ো হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা জড়ো হয়। যেহেতু আমাদের রিলেশনটা না মনে হয় ওদের এলাকার ঘাসে থেকে সবাই জানে, মানে এরকম ছোট বাচ্চা থেকে সবাই বড়রাও জানে। মানে সবাই একটু একটু বলে যে এই মেয়ের সাথে সত্যি রিলেশন, কিন্তু উনি মানবেই না যে রিলেশন। পরবর্তীতে মানে আমি পড়ে যাই, তারপরে উনি ধরে উঠায় আমাকে, ওর মাই ধরে উঠায়। উঠানোর পরে হচ্ছে বারবার পানি চাই, যেহেতু মানে এত তৃষ্ণার্ত ভাইয়া, বারবার পানি চাওয়ার পরে দেয় না। মানে আমি রীতিমতো বারবার পানি চাইতেছি, আমার নিঃশ্বাস নিতে পারতেছি না ওইখানে, আমি কান্না করতেছি, রীতিমতো কান্না করতে করতে ওইখানে হয়ে গেছি। পরবর্তীতে ওই ছেলেটা হচ্ছে আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি প্রথম কথা, আমি কান্না করতেছি, ও বলতেছে কি হয়েছে, কান্না করো কেন? পরে বলছি তোমাদের বাসায় আসো। ও অলরেডি তখন বুঝে গেছে। ওকে, তারপর বুঝে গেছে। আমি তখন বলতেছি যে তো আমি এইভাবে বলছি তোমার মা কিন্তু আমাকে খুব মানে, যেহেতু শুনতেছে যেন অনেক চেঁচামেচি হইতেছে, কাহিনী একটা হইছে, ওইটা বুঝতে পারছে। পরে আমাকে বলছে আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। তখন আমার মা হচ্ছে আমার চুলে ধরে আইসে, আচ্ছা চুলে ধরে। ভাই আমার কোনো শক্তি থাকে না তখন। আমার ব্যাগ, আমি 2টা ফোন নিয়ে যাই, ফোনটা কেড়ে নেয়। আর হচ্ছে ওর মা আমার চুলে ধরে, প্রচুর পরিমাণে শক্তি থাকে না তখন। আমি আমার ব্যাগটা দিয়ে দিই, যে ধরেন আমার এগুলা লাগবে না, আপনি নিয়ে নেন। তখন আমার ফোনটা নিয়ে নেয়, ফোন নিয়ে ওর নাম্বারটা আমি ইম্পর্টেন্ট দিয়ে সেভ করছিলাম শুরুতেই। তো ওর ভাইকে দেয় ওই ফোনটা নিয়ে। ওর প্রথমে আর মা নেই, ওর মার কাছ থেকে ওর বাবা নেই, বাবার কাছ থেকে ওর ভাই নেই, যেন ঘরে নিয়ে রাইখা আসুই। পরে ওর ভাই আমার ব্যাগ সহ আমার ফোন সবকিছু হচ্ছে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পরে, যেহেতু তখন আমি বারবার পানি চাইতেছি, এক মহিলা আমাকে পানি দিছে বদনাই করে। যাই হোক, আপনার সঙ্গে ওখানে ভালো ব্যবহার করা হয়নি, শেষ পর্যন্ত কি হলো এটা বলেন। হ্যাঁ, যে ওইখানে ভাইয়া যে বদনাই দেয়, আমার ভাই হচ্ছে আমাকে পরবর্তীতে বারবার পানি করতেছি, আর ভাই আমাকে বদনাই পানি দেয়। ওইটা হচ্ছে ভাই আমি ওই পানিটাই খাই, বদনার পানি যেটা, ওইটাই খাই। যে না আপনার সাথে তো রিলেশনই নাই, তাহলে তোমার ভাইকে ডাক দাও, রিলেশন নাই তোমার ভাইকে ডাক দাও। পরবর্তীতে হচ্ছে ওর ভাইকে মানে উনারা আনবেই না, যে মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি, যে ও যেন না আসে। আর ভাই আমাকে পানি দেয়, ওইটা আমি খাই। বদনার পানিটা খাওয়ার পরে সেন্স থাকে না আমার ওইখানে। পরবর্তীতে আমার মাথা প্রচুর ব্যথা, হয়তো কেউ টানাটানি করছে, তো আমি পড়ে যাই, বা এর কারণে অনেক মাথা ব্যথা থাকে। তো সেইখান থেকে ভাইয়া ওইখান থেকে আমাকে অন্য বাড়িতে নিয়ে যায়, ওই যে যার কথা বললাম না যে আমাকে গ্রুপে অ্যাড দিছিল, আর হচ্ছে ভাইয়ের বাসায় নিয়ে যায়, ঘরে নিয়ে যায়। তখন রাত হয়ে যায়। ওদের বাড়িতে যখন যাই আমি, মাগরিবের হচ্ছে মানে আজান দেয়, মানে ওর মা ওই বাড়িতে নিছে। ওই মানে ওখান থেকে আপনি চলে আসলেন কিভাবে? কেউ আপনাকে গিয়ে নিয়ে আসছে নাকি আপনি একা না, একা? আমাকে গিয়ে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? তখন হচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওনারা বলে দিয়ে আসবো। ওই বাড়িতে গিয়ে আমি ফোন দিই, যেহেতু রাত হয়ে যায়, ওর মা বলে আমি দিয়ে আসবো।
পরবর্তী রাত হয়ে যায়, ফোন তো আমার কাছে নাই, ওনারা সবকিছু নিয়ে গেছে আমার। হুম। তখন হচ্ছে আমি ফোন দিয়ে আমার বাড়িতে আমার মাকে ফোন দিই যে এরকম তুমি মানে অমুকের হচ্ছে ফুপুর বাসায় এখানে, তুমি উনাকে নিয়ে এখানে একটু আসো, আচ্ছা, আমি আমাকে নিয়ে আপনাকে যাও। কিছু কিছু কোশ্চেন করবো, কোশ্চেন করে আমি অনুষ্ঠানটা শেষের দিকে নিয়ে আসতে চাই। সেটা হলো যে আপনি যে প্রশ্নগুলো একদম টু দা পয়েন্ট আপনি উত্তর দেবেন, তাহলে আপনার জন্য হুম, সুবিধা, আমার জন্য সুবিধা। জি ভাইয়া। একটা হচ্ছে যে আপনাকে আপনার ফ্যামিলির লোকজন পরবর্তীতে ওখান থেকে নিয়ে আসে। জি, জি। আচ্ছা, এটার পরে আপনার এই ঘটনাটা ঘটেছে কবে? ভাই এই যে ঈদের পর। ঈদের মানে এই বছরই? জি জি এই বছর। এরপরে এই ভদ্রলোকের সঙ্গে আপনার সম্পর্ক আছে না নাই? ভাই ওই যে ওই দিন যে আছে ঘটনা, না নাই? না 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 এখনো কথা হয় না আচ্ছা, টোটাল। কিন্তু আপনি এখনো তাকে লাভ করেন? জি ভাইয়া। এখনো লাভ করেন। আচ্ছা, এই ঘটনার রিপ্লাই কি দিয়েছে ওর ফ্যামিলি? আপনাকে ভালো বলেছে না মন্দ বলেছে? পরবর্তীতে কোনো মিটমাট হয়েছে? ভাইয়া ওই যে ওই ঘটনা যেদিন আমাকে নিয়ে আসে না, ওর বাবা হচ্ছে 2 দিনের ডেট দেয় যে আমরা 2 দিন পরে এটা মীমাংসা করব। যেহেতু এরকম একটা ঘটনা এলাকায় জানাজানি হয়ে গেছে টোটাল, ওদের মানে এলাকা যে এই মেয়েকে কিভাবে আমি মারে। আপনাকে যে প্রশ্নটা করেছি সে প্রশ্নের উত্তর কিন্তু আমি জানি। আমার কথা হচ্ছে যে এটা ফিনিশিং এ এসছে ভালোভাবে না আসে নাই? না এখনো আসে না। আসে নাই। এরপরে আপনার ক্যারিয়ার যদি বলি আমি, সেই জায়গাটা কি কোনো ইফেক্ট পড়েছে? মানে এই ঘটনার প্রেক্ষাপটে আপনার বিজনেস খারাপ হয়েছে, শেষ হয়ে গেছে নাকি আপনি আমার ফ্যামিলিতে প্রচুর ঝামেলা হয় এখন এটা নিয়ে এলাকা খুব থেকে। ঝামেলা হয়? জি অনেক, প্রচুর আপনি কি ভাইয়া। কাজটা ভালো করেছেন না খারাপ না করেছেন? আমি ওই কাজটা করি না, আমি একটু ভুলের জন্য না, আমার ফ্যামিলিকে হ্যাঁ একটু ভুলটা কোনটা বলেন তো? হ্যাঁ ভাই ওই যে যাওয়াটা ভুল হয়েছে আমার। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য গ্রেট যে ইরর। ওটা ভাই আমি পরবর্তীতে অনেক বুঝতে পারছি যে আমার জন্য আমার আপনাকে ফ্যামিলি ছোট বুদ্ধিটা কে হয়ে দিয়েছিল বলেন তো? ভাই এটা আসলে আমার ওই যে মানে আমার এইটা ধারণা যে আমি ওদের বাসায় যাব, যে গিয়ে বলবো, বলার পরে হচ্ছে হয়তো ওদের যেহেতু জানি সবাই। পত্রিকা পড়েন না, টেলিভিশন দেখেন না, সোশ্যাল মিডিয়া দেখেন না, এরকম কিন্তু অনেক হয়। এবং আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ এই ধরনের নিউজ করে মজা পান। এগুলা অনেক সময় আমরা দেখি প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক অনশন করতেছে, আবার প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা অনশন করতেছে, এবং সে অনশন শেষ পর্যন্ত বাধ্য করতেছে। আবার মাঝে মাঝে দেখি যে রাস্তাঘাটে এরকম ঘটনা ঘটতেছে, সেগুলো আবার ভিডিও করে লোকজন ছাড়তেছে, এগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এগুলো খুব ইন্টারেস্টিং টপিক, এগুলো থেকে তো শেখার আছে। জি এবং এই ভাই। পরিবারগুলো কি হয়, মানে সাধারণত যদি জোর করে কেউ কাউকে বিয়ে করে, কিছুদিন আগে দেখলাম এরকম একটা নিউজ, এক ভদ্র মহিলা তারপরে হচ্ছে তার সার্কেল নিয়ে গিয়ে একটা ছেলেকে জোর করে বিয়ে করেছে। কিছুদিন আগেই দেখলাম আমাদের টেলিভিশনগুলোতে, সেগুলো একটু ফলো করে প্রচার করা হয়েছে। আমার কথা হচ্ছে যে একজন মানুষকে জোর করে প্রেম আর বিয়ে করা যায়, মানে কাগজে কলমে হয়তো বা করা যায়, ওই মানুষটার সঙ্গে কি সংসার করা যায়? আপনি আমাকে শুধু এটা বলেন। ওই দিন ওই যে ঈদের আগ পর্যন্ত তো ভাই আমার মনে আপনি হয়েছে এই ঘটনা ওই থেকে আমাকে- বের হন, হ্যাঁ, হ্যাঁ। আপনার এই ঘটনা কি ঘটেছে আমি জানি, আমাদের দর্শক শ্রোতা সবাই জানে। আপনি এটার পরে আরো কি কি হয়েছে সেটাও ধরেন আমরা সিচুয়েশন গুলো জানি, কিন্তু আপনি আমাকে আপনার এই গল্পটা থেকে তো কারো না কারো কিছু শেখার আছে। জি তো ভাই। সেই জায়গাটাই আমার আপনাকে প্রশ্ন যে আসলে এই যে ধরেন আপনাকে আমি একটা নিটল কোশ্চেন করলাম, যে একজন মানুষ যে আপনাকে চাচ্ছে না, বা আপনি যতটুকু এক্সপেক্ট করেন, যে পরিমাণ আপনাকে ইমোশনালি তার সাপোর্ট দেওয়ার কথা, যে পরিমাণ আপনার পাশে থাকার কথা, সেই পরিমাণ পাশে সে থাকতেছে না, তো আপনি পৃথিবীর, তাহলে আপনি তাকে যে কোনো জোর খাটায় আপনি কি এটা আদায় করতে পারবেন? না ভাইয়া। দুজন মানুষ একই বিছানায় থাকার পরেও সেটার মধ্যে মিলিয়ন যোজন দূরত্ব থাকে, এটা আপনি জানেন? এটা জি বিশ্বাস ভাইয়া। করেন? জি পাশাপাশি বসে থাকার পরেও হাজার ক্রস মাইল দূরে থাকে তারা, এটা বিশ্বাস করেন? জি ভাইয়া। তো আপনি ওই দুইটা মানুষকে যদি দড়ি দিয়ে বাইন্দে ফেলেন দুজনের সাথে, বাইন্দে ফেলানোর পরেও যদি বলেন যে না এটা সাকসেসফুল হয়েছে, তাহলে এটা কি সাকসেসফুল বলা চলে? না ভাইয়া বলা আমি চলে তো না। ওইটা শোনেন, প্রথম কথা হচ্ছে যে আমি দুইটা অ্যাঙ্গেল দেখি। ভাই আমি ওইখান থেকে বের হয়ে আসি পরবর্তীতে। আপনি পরবর্তীতে বের হয়ে আসছেন, ডেফিনেটলি আপনি বিজনেস করেছেন, আপনি হুম। রিকভারি করেছেন, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন একটু আগেই, সেটা হচ্ছে স্টিল আপনি ছেলেটাকে লাভ করেন। লাভ আপনি করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই লাভ যদি আপনি এখনো পূর্ণতার দিকে যদি ফোকাস করেন যে না এরকম একটা ঘটনার পরেও আমি তাকে চাই, না ভাই বলেন। আমি চাই না, আমি নিজের মতো করে ভালোবাসি। ওইটাই। দ্যাটস হ্যাঁ, ফাইন, হ্যাঁ, দ্যাটস দ্য হ্যাঁ। বিউটিফুল অ্যান্সার, ওইটা আমি Yeah. পারফেক্টলি সাপোর্ট করি। কিন্তু এখানে দেখেন, আপনার বাবার কথাই যদি আমি চিন্তা করি, মানে আপনার বাবার ছেলে মেয়ে 2 কয়জন? বোন, আমি আর আমার ছোট বোন। আমাদের সামাজিকতায় এই যে আপনি যে কাজটা করেছেন, সেটা আপনার বাবা মাকে যেভাবে ছোট করেছে, হুম। একইভাবে আপনার বোনের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় ধরনের প্রবলেম পড়বে। জি ভাইয়া। এটা আপনি বিশ্বাস করেন, যেহেতু আপনি ম্যাচিওর। এবং দেখেন, মূল কথা হচ্ছে যে আমরা যখন প্রেমে পড়ি বা কারো খুব ডেডিকেশনে থাকি, এই জাতীয় কথাবার্তা আমাদের কখনো কানেই নেওয়া উচিত না। এত বছরের সম্পর্ক, ধরেন এই আমাদের ক্ষেত্রে যেটা হয়, 5টা বছর প্রেম করছে, সে চলে যাবে, 7টা বছর এই মানুষের সঙ্গে সম্পর্ক আছে, এই মানুষটা আমাকে বিয়ে না করে চলে যাবে, এই আমাকে ওয়ার্ড দিছিল। 7টা বছর, 5টা বছর, 10টা বছর বা এক যুগ একটা মানুষের সঙ্গে স্টে করার পরে যদি এক মুহূর্তেও মনে হয় যে মানুষটাকে বিয়ে করলে জীবনে একটা ভয়ঙ্কর রকমের ভুল সিদ্ধান্ত হবে, তাকে বিয়ে করা উচিত না। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আপনাকে বললাম। কিন্তু বিষয়টাকে যদি আপনি এইভাবে দেখেন, সবাই এইভাবেই দেখে যে 12 বছর প্রেম করছি, বিয়ে না করে ছেড়ে দিব, সম্পর্ক কিন্তু খুব খারাপ অবস্থায় চলতেছে, তারপরেও বিয়ে করতে চায়। এই বিষয়গুলো আসলে
আমার মনে হয় যে আমাদের জায়গাগুলো থেকে ফিলোসফিক্যাল থট, সামাজিক সামাজিক দর্শনের জায়গাগুলোতে একটা বড় ধরনের গ্যাপ আছে। হ্যাঁ, আপনি ধরেন তার বাসায় গেছেন, ওই সময়টাতে আপনার কোনো সেন্স কাজ করেনি, আমি এটাই ধরে নিলাম। হুম, হুম। কিন্তু কমন সেন্সের একটা বিষয় যে আমার বাসাতেও যদি এরকম কেউ এসে ওঠে, আমি ডেফিনেটলি সে যে স্ট্যাটাসেরই মেয়ে হোক না কেন, যেই সোসাইটিরই হোক না কেন, যত ভালোই হোক না কেন, আমার পারসেপশন কখনোই তার প্রতি ভালো হবে না। যে এই ধরনের ফেরোসাসলি কাজ করতে পারছে, সে তো সমাজের কথা চিন্তা করবে না, সে তো মান সম্মানের কথা চিন্তা করবে না। এটা সব বাবা মাই চিন্তা করবে, সব বাবা মাই চিন্তা করবে। তো সেই জায়গাটা থেকে আহ ওনারা আপনাকে বাসায় গেলে যে আদর আপ্যায়ন করে সুন্দর করে বিদায় দেওয়া উচিত ছিল, সেটা করবে না, এটাই ধরে নেওয়াটা স্বাভাবিক। এখন এক একজনের রিয়াকশন এক এক রকমের। ভুলটা প্রথমত আপনার জায়গা থেকে জি হয়েছে, ভাই, ওইটা এটা আমি আপনি কোনো হ্যাঁ, হ্যাঁ। ইয়া নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলেটাকে নিয়ে 5-6 বছর এত কন্ডিশন, এত কিছু, আপনার এত কমপ্লেন, ওয়াই শুড ইউ লাভ হিম? আপনি কেন তাকে লাভ করবেন? আপনি যদি আপনার আমি জানি আজকে আমরা 40-45 মিনিট সময় এখানে দিলাম একটা স্টোরি প্রচার করতে। আপনি যদি এই ছেলেটাকে নিয়ে বলা শুরু করেন, তাহলে ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে আপনি ঘন্টার পর ঘন্টা তার বিরুদ্ধে অভিযোগ বলতে পারবেন। একটা কথাও তার সম্পর্কে ভালো বলেন নাই এই শুরু থেকে শেষ পর্যন্ত। এত অভিযোগের পর আপনি কেন তাকে ভালোবাসবেন? এটা আপনার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত না? করা উচিত। কিন্তু আমাদের একটা বড় ধরনের সমস্যা কি জানেন? লাভের একটা মারাত্মক রকমের নেগেটিভ জিনিস আছে। সেটা হচ্ছে আপনি যখন কেউ কাউকে লাভ করবেন, আপনার ইমোশনটা আপনাকে ব্লাইন্ড করে দিবে এবং মনে করাবে এই মানুষটাই পৃথিবীর একমাত্র মানুষ, এছাড়া আর পৃথিবীতে কেউ নাই, এই মানুষটার জন্য আমার জন্ম হয়েছিল, যাই হোক ভালো হোক মন্দ হোক এই মানুষটাকে নিয়ে আমার স্টে করতে হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট রং পারসেপশন। এবং মজার বিষয় হচ্ছে লাভের এই জিনিসটা আবার যদি নাও থাকে তাহলে লাভ থাকবে না, লাভ মাল্টি ডাইমেনশনাল জি হয়ে যাবে। ভাইয়া। তো এখন কথা হচ্ছে এটার মধ্যে ব্যালেন্স করাটা খুব জরুরি। হ্যাঁ, লাভ যদি আপনাকে অন্ধ করে ফেলে তাহলে ডেফিনেটলি আপনি ওই আগুনে নিজেই শেষ হয়ে যাবেন। তো আমার মনে হয় যে যেহেতু আপনি বুঝতে পারেন যে তার ভুলগুলা কি, সেটা ভুল হোক আর না হোক, যেহেতু আপনি ভুল বলতেছেন, সুতরাং ওইখানে আপনার লাইফ ম্যাচ করতেছেন, এটাই স্বাভাবিক। সো রাইট নাও আপনি যদি 25-26, আপনার এজ কত? 24। 24 বছর হয়ে থাকেন, তাহলে আপনি একটা গোল্ডেন টাইমে আছেন আপনার লাইফে। সো এই সময়টাতে যেহেতু আপনি একজন বিজনেস উইমেন, আপনি মোটামুটি ভালো টাকা আর্ন করেন, আপনার জি কথাবার্তা ভাইয়া। শুনে যেটা যেটা বুঝেছি, বুটিক করে হোক বা যেটাই করে হোক না কেন, একটা এসএমইর মধ্যে জি, আপনি জি। আছেন। সেক্ষেত্রে আপনার একটা সুন্দর ফিউচার আছে। হ্যাঁ, জীবনে ভ্যালু সেই মানুষটাকেই দেওয়া উচিত যেই মানুষটার কাছে আপনার ভ্যালু আছে। আদারওয়াইজ আপনার লাইফটা খুবই মূল্যবান একটা জীবন, এবং এই লাইফটাকে যার কাছে ভ্যালু নাই তার কাছে ব্যয় করার কোনো মানে নাই। আপনার জন্য হয়তো আল্লাহ কাউকে না কাউকে বানিয়ে রেখেছেন যে হয়তো এই ভ্যালুটা দেওয়ার জন্য বসে আছে। সো সার্চ হিম, ফাইন্ড হিম, পাবেন আপনি। কিন্তু যেখানে আপনি ভ্যালু পাচ্ছেন না, অলরেডি প্রুভড, সেইখানে মানে এই যে সহজভাবে যদি বলি, একবারে কুকুর জাতীয় শৃগাল জাতীয় প্রাণীর মতো তার পা ধরে বসে থাকা, দ্যাট ইজ দ্য ডাম থিং এভার। এটা করা উচিত না, যদিও আমাদেরকে লাভ সেই জিনিসটাই করতে বাধ্য করে। জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই গল্পটা অসাধারণ একটা গল্প। আমি গল্পটা বলবো এই কারণে, বিশেষ করে এই যে ইমোশনালি, মানে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না তো তোমার বাসায় গিয়ে আমি স্ট্রাইক করব, বিয়ে হতে দিব না, প্যান্ডেলের সামনে গিয়ে সুইসাইড করবো বিষের বোতল নিয়ে, এগুলা যারা করে তারা ভুল করে, অন্যায় করে, এবং এগুলা করা মানে নিজের বিপদ নিচে ডেকে নিয়ে আসা। সো প্লিজ ডু নট ডু দিস। এগুলো করে যদি আপনি সাকসেসফুল হনও একটা সার্টেন পিরিয়ড, হ্যাঁ বিয়েটা আপনি করে ফেললেন, তার মানে আপনি নিশ্চিতভাবেই একটা ভয়ঙ্কর রকম ভাবে একটা কষ্টকর জীবন, একটা অসহনীয় জীবন, একটা সর্পদংশিত জীবন বেছে নিলেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এই জোর করে পৃথিবীতে কোনো কিছু, সবকিছু হয়তো সম্ভব, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী বুধবার রাত 11টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো আরো একটি গল্পে। হয়তো সে গল্প আমাদেরকে কিছু না কিছু শেখাবে, কারণ প্রত্যেকটা গল্পই আমাদেরকে যে শেখায় সেটা বলবো না, অন্তত সবার জন্য না। ভালো থাকুন, শুভরাত্রি। জীবন গল্প। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমরা এখন জানবো মৃত্তিকা বর্ণের গুরুত্ব নিয়ে। মৃত্তিকা বর্ণের গুরুত্ব। মৃত্তিকা বর্ণ মৃত্তিকার একটি অন্যতম ভৌত ধর্ম। কোন মৃত্তিকায় কি কি রাসায়নিক পদার্থ রয়েছে এবং এতে বিদ্যমান জৈব পদার্থ ও উদ্ভিদ খাদ্য উপাদান সম্পর্কে একটি সাধারণ ধারণা এর বর্ণ দেখে অনুমান করা যায়। মৃত্তিকা বর্ণ মৃত্তিকা তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অন্যতম উপাদান। আর উল্লেখিত উপাদানসমূহ ফসল নির্বাচন, চাষাবাদ কৌশল এবং ফসল জন্মানোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। মৃত্তিকা বর্ণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো। মৃত্তিকা বর্ণ মৃত্তিকার শ্রেণীবিন্যাসের অন্যতম নিয়ামক। যেমন
লাল মৃত্তিকা, কালো মৃত্তিকা, বাদামি মৃত্তিকা ইত্যাদি। বর্ণ মৃত্তিকার উর্বরতা অনুমান করতে সহায়তা করে। আমরা বর্ণ দেখে অনুমান করতে পারি যে কোন মৃত্তিকাটি অধিক উর্বর, কোন মৃত্তিকাটি একটু স্বল্প উর্বর। কারণ কালো বা বাদামি মৃত্তিকা তুলনামূলকভাবে বেশি উর্বর হয়, কারণ এতে অধিক পরিমাণে জৈব পদার্থ থাকে। মৃত্তিকা বর্ণ সরাসরি মৃত্তিকা তাপমাত্রার উপর প্রভাব বিস্তার করে থাকে। কালো বর্ণের মৃত্তিকার তাপ শোষণ করার ক্ষমতা বেশি। অন্যদিকে হালকা বর্ণের মৃত্তিকার তাপ শোষণ ক্ষমতা তুলনামূলকভাবে কম। যেহেতু মৃত্তিকা তাপমাত্রার উপর এর রাসায়নিক বিক্রিয়ার প্রতি গতি নির্ভরশীল, সেজন্য মৃত্তিকা বর্ণ মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়া গতি প্রকৃতি নির্ধারণে অন্যতম ভূমিকা পালন করে থাকে।